না হে, দিনকে দিন হরিশের পড়াশোনার বহর যেভাবে বেড়ে চলেছে, বোধহয় পাবনা শহরে আর ওকে ধরে রাখা গেল না। তা ঠিক, সেটা এই ল জার্নালটি দেখেই বোঝা যায়। শুধু পড়া তো নয়, পেন্সিলের দাগে বইটিকে এমন জর্জরিত করে ফেলেছে। সাত সকালে এত হাসির কারণ কি? এই তোমার ওকালতির কৃতিত্ব নিয়ে একটু চর্চা করছিলাম আর কি। মনে হয় কলকাতার হাইকোর্ট থেকে এবার তোমার ডাক পড়বে। হ্যাঁ, তাতে করে যেই আশ্চর্য হোক না কেন, আমি কিন্তু হচ্ছি না জজের ছেলে। আরে জেলা কোর্ট থেকে হাইকোর্টে চোহর দিতে পা রাখবে না, সেটা হয়? কি মুশকিল, সপ্তাহে 6টা দিন তো গায়ে কোট চাপিয়ে উকিলই থাকি। এই রোববারের দিনটা একটু অন্যরকম চিন্তা ভাবনায় কাটাবো, তার আর উপায় নেই। ছাড়ো সে কথা। কেমন পোশাকটা হয়েছে আমার? কেমন দেখাচ্ছে আমাকে বলো তো? আর বলা বলির কি আছে? আরে গোলাপ, তাকে তুমি রেখাবেই রাখো আর ফুলদানিতে, তার সৌন্দর্য তো একই রকম থাকবে। ঠিক 100 বার। ঠিক আছে, তার আগে বলো আমার এই পোশাকটা দুর্নীতি দমন সমিতির সভাপতির মতো হয়েছে কিনা? আরে একদম ঠিক, মানে তুমি বলতে পারো একদম যথাযথ। কি বলেন? ঠিক, একদম ঠিক। এরকম ধবধবে ধুতি আর সাদা পাঞ্জাবি, একেবারে কলঙ্কহীন এমন মানুষের হাতে সভাপতিত্ব না থাকলে দুর্নীতি দমন হবে কি করে শুনি? হ্যাঁ, আরে ধরো ধরো হরিশ ভাই, ওই পাঞ্জাবির বোতামটা কেমন মেড়ে মেড়ে লাগছে। হ্যাঁ গো, ঠিকই বলেছে। মনে হচ্ছে একগুচ্ছ গোলাপ যেন তোবড়ানো ফুলদানির মধ্যে রাখা আছে। হ্যাঁ ঠিক বলেছো। সে কি হে, এটা হলো আইভরির বোতাম, সোনার চেয়েও দামি। তা হতে পারে, কিন্তু ওটা তো চকচক করছে না। হ্যাঁ, আর চকচক না হলে 5 জনের কাছে কোনো দামও নেই। আবার মুশকিলে ফেললে, পাল্টাতে হবে। কেন, মুশকিলের কি আছে? আরে বাবা, সভা শুরু হতে এখনো ঢের দেরি, সবে তো মাত্র 9টা বাজে। 10টার আগে কোনো লোকজন আসবে না। তা হলেও আমি নিজে সভাপতি হয়ে 9:30টায় সবার ডাক দিয়েছি, আর নিজে পৌঁছবো 10টায়। এটা আমার ধাতে পোষাবে না। দাদা বাবু, দিদিমণি বললেন একবার দেখা করে যেতে। একে তাড়া, তার মধ্যে আবার। ঠিক আছে, যা বল আসছি। এই দেখো, আরে তুমি তো তোমার কাজের মেয়েটাকেই বলতে পারতে তোমার গিন্নির কাছ থেকে একটা সোনার বোতাম চেয়ে এনে দিত। আমার গিন্নির কি আর সে সময় আছে? সারাটা দিন ঠাকুর পুজো সারতে সারতে দিন কাবার। ঠাকুরের দিকে তাকাতে তাকাতে আমার দিকে তাকানো তার কোনো ফুরসতই নেই। জাগে শোনো, তোমরা বসো, বোন কি বলছে শুনে আসি। না না, এখন আমি জলখাবার খেতে পারবো না। পাগল হয়েছিস নাকি? কেন, জলখাবার তো তৈরি আছে, আমি শুধু থালায় সাজিয়ে নিয়ে আসবো। অত তাড়াহুড়ো করে আমি খেতে পারি না। তোকে আমি কাল রাত্রে বলেছিলাম না যে আজ সকাল সকাল বেরোবো? হ্যাঁ বলেছিলে, কিন্তু বামুন ঠাকুর এত দেরি করে এলো যে। ঠিক আছে, খাবারগুলো রেখে দে, ফিরে এসে খাবো। ফিরে এসে? তাহলে সারা সকাল উপসী থাকবে? না না, সভা শুরুর আগে কিছু একটা খেয়ে ফেলবো। সভা? তার মানে তো সেটা শেষ হতে হতে দুপুর গড়িয়ে যাবে। হ্যাঁ, তা হতে পারে। তুমি আমার মাথা খাও দাদা, একটু কিছু খেয়ে যাও। আরে বললাম তো এখন খেতে পারবো না। তোর জন্য আজকে বোধহয় সভাতেই আমার যাওয়া হবে না। নমস্তে বাবুজি। চাপা, এই চাপা, এত সাজগোজ করে এত সকালে কোথায় গেলেন? নিশ্চয়ই গোপন কোনো ব্যাপার আছে। বলুন গিন্নিমা। ধোয়া কাপড় পরেছিস? আগে হ্যাঁ। তাহলে ভেতরে আয়। তো দাদাবাবু কোথায় গেলেন রে? শুনলাম তো ওই চণ্ডী মণ্ডপে কি না কি একটা সভা আছে। সভা? সভার জন্য এত সাজগোজ করে? দাদু গিয়ে দেখে হয়তো ব্যাপারখানা কি। আচ্ছা গিন্নিমা। এই
কাপড় পাল্টে যাস। এই কাপড় পরে বাইরে থেকে ঘুরে এসে সৃষ্টি নাশ করবি, তা হবে না বলে দিলুম। চাপাকে কোথায় পাঠালে গো বৌদি? তোমার দাদার নাওয়া নেই খাওয়া নেই, কোথায় বেরোলেন তিনি? ও মা, কাল রাত্রিরে বললো না ওই দুস্থ মেয়েদের জন্য একটা সমিতি করেছে ওরা, দুর্নীতি দমন সমিতি, তারই সভা আছে আজকে চণ্ডী মণ্ডপে। বুঝেছি, তার মানে সভায় জুটবে যত গরিব ঘরের মেয়েরা, তাই উনি ওতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। ছি ছি বৌদি, তুমি দাদাকে এরকম মনে করো? দেখো ঠাকুরজি, তুমি তো পুরুষ মানুষদের নিয়ে বেশি দিন ঘর করনি। বছর ঘুরতে না ঘুরতেই তুমি মুখ পুড়িয়ে বাপের ভিটে চলে এসেছো। বেশি দিন পুরুষ মানুষকে নিয়ে ঘর করা যে কি, সেটা তুমি কেমন করে বুঝবে? আমি না হয় মুখ পুড়িয়ে চলে এসেছি বৌদি, কিন্তু আরো তো অনেক মেয়ে আছে যারা স্বামী নিয়ে ঘর করে। কই, তারা তো পদে পদে এরকম সন্দেহ করে না? করে কি না করে তুমি তাদের মনের মধ্যে ভিতরে গিয়ে ঢুকে দেখেছ? একটা কথা বলি ঠাকুরজি, পুরুষ মানুষদের কখনো বিশ্বাস করতে নেই। আজকে এই মানুষটি তোমার দাদা, তাই তোমার এত খারাপ লাগছে, কিন্তু আমি আমার বাবা মার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি আমি তো তাই করছি। যদি আমি সতী মায়ের সতী মেয়ে হই, তাহলে আমার স্বামী দেবতাটি শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য আর কারুর দিকে নয়। তিনি শুধু আমার সিংহাসনে থাকবেন, তিনি শুধু আমার হবেন, শুধু আমার। পণ প্রথা আজকে সমাজের বুকে ভারী পাথরের মতো চেপে বসছে। গরিব অসহায় পিতারা বাধ্য হচ্ছে তাদের জমি বাড়ি বিক্রি করে কন্যা দায় থেকে মুক্তি পেতে। সে যে কি নিদারুণ পরিস্থিতি তা জানে একমাত্র কন্যা দায়গ্রস্ত পিতারাই। একদিকে সামাজিক চাপ, কন্যার বয়স যদি 12-র বেশি হয়ে যায় তাহলে সেই কন্যা নাকি হয় অরক্ষণীয়। তাই কন্যা দায়গ্রস্ত পিতারা মেনে নিতে বাধ্য হচ্ছে পণের দাবি, কারণ সেই দাবি না মানলে তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় উপযুক্ত পাত্রের জোগাড় করা। এই যে সামাজিক পরিস্থিতি, এটাকেই আমরা বলছি দুর্নীতি। আর এই দুর্নীতি দমনের জন্য আমরা যে সমিতি গঠন করেছি তার নাম দুর্নীতি দমন সমিতি। আপনাদের কাছে সবাইকে প্রার্থনা জানাচ্ছি যে এই পণ প্রথার বিরুদ্ধে আসুন, আমরা একজোট হয়ে লড়াই করি। এই পণ প্রথার ভুক্তভোগী তাদের সবাইকে নিয়ে আসুন। সবাই যদি একসঙ্গে লড়তে পারি, নিজেদের সভ্য দেশের সভ্য নাগরিক হিসাবে দাবি করি। কিন্তু এ কেমন সভ্যতা? বিলেত বা আমেরিকায় কোথাও মেয়েদের অবস্থা এতটা করুণ নয়। আমাদের মেয়েদের অবস্থা যে এতটা শোচনীয়, তার মূল কারণ হলো তারা নিজেরাই নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন নয়। তারা আজও মনে করে সতী সাবিত্রীর মতো স্বামীর সংসার করাটাই তার জীবনের একমাত্র কাজ। আজকে নতুন সময় এসেছে, সমাজের সর্বস্তরে শুরু হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আজকে বলার সময় এসেছে যে আমরা সতী সাবিত্রী চাই না, আমরা চাই যথার্থ নারী। গিন্নিমা, কিরে, এর মধ্যে ঘুরে চলে এলে? হ্যাঁ, আয় এদিকে আয়, এদিকে আয়। বাইরে কাপড় তো ছাড়িনি এখনো। ঠিক আছে, আমি তোকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। আমার আর কতক্ষণ লাগবে? দৌড়ে গেল আর ছুটে চলে এলো।
বল, কি দেখলি? দেখলুম দাদাবাবু চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে কি সুন্দর বক্তিমে দিচ্ছে। আর কি দেখলি? আর কি দেখবো, দাদাবাবু ফুলঝুরির মতো কথা বলছে আর সবাই মিলে চুপটি মেরে তা শুনছে। সবাই? পাবনার ভেতরের লোকই ছিল নাকি বাইরের লোকও? ও মা, আমি তা কি করে জানবো? আমি কি আর পাবনার সব লোককে চিনি? তবে হ্যাঁ, দাদাবাবুর ওই দুই বন্ধু বীরেন বাবু আর তারিণী বাবুও ছিল। আর কেউ ছিল না? ও না, তুমি যা জানতে চাইছো তেমন কেউ ছিল না। কম বয়সী মেয়ে তো দূরের কথা, একটা বুড়িও চোখে পড়লো না। তবে হ্যাঁ, দু একটা মরাখেকো বুড়ো ঝিম মেরে দাদাবাবুর বক্তৃতা শুনছিল। আমি কি তোকে বলেছি ওখানে মেয়ে মানুষ আছে কিনা দেখে আসতে? না, তা বলনি। তবে আমি তো তোমার খুব কম দিনের লোক নই, তুমি হাঁ করলেই আমি বুঝে যাই কি বলতে চাও। আচ্ছা, খুব হয়েছে, অত বুঝতে হবে না, যা নিজের কাজ কর গিয়ে, যা। কে এসেছিল গো একটু আগে? ওই কাগজওয়ালা কাগজ দিয়ে গেল, বললো নাকি আজ ঢাকা সদর থেকেই কাগজ এসেছে দেরিতে। কিন্তু আমি যে শুনলাম কি একজন কড়া নাড়ছিল। ও বীরেন বাবু, বীরেন বাবু এসেছিলেন, বললেন সভার মধ্যে কি একজন বুড়ো মানুষ এসে মেয়ের বিপদের কথা বলছিল, তা দাদা সেই শুনে চলে গেছে সেখানে। এ আবার কি? মানুষের বিপদ আপদ তো লেগেই আছে, তাই বলে নাওয়া খাওয়া ভুলে চলে যেতে হবে? সেই তো, এখন কখন আসবে, তারপর খাওয়া দাওয়া সারবে, তারপর তোমার খাওয়া হবে। এ কথা কেন বলছো ঠাকুরজি? তুমিও তো না খেয়ে বসে আছো। তোমার দাদার রকম সকম না আমি বুঝি না, না খেয়ে দিয়ে সবাই বেরিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, গেলেন, তারপর সেখান থেকে আবার অন্য আরেকটা জায়গায় চলে যেতে হবে? ওটাই তো দাদার দোষ। তুমি তো সব জানো বৌদি, নতুন তো কিছু নয়। কই, বীরেন বাবু তো গেলেন না বিপদের কথা শুনে? না, আসলে দাদা তো দুর্নীতি দমন সমিতির সভাপতি, সেই জন্য কারোর বিপদ আপদ শুনলে ওকেই আগে এগিয়ে যেতে হয়। কি জানি বাবু, আমার মাথায় ঢোকে না। তোমার দাদা বলেন যে সমস্ত ছেলের বাপেরা পণ নিয়ে ছেলের বিয়ে দেয় তারা নাকি অন্যায় করে। এর মধ্যে অন্যায় কি আছে আমি তো বুঝতে পারি না। একজন বাবা ছেলেকে পড়িয়ে শুনিয়ে গুচ্ছের টাকা খরচ করে বড় করবেন, তো দাম নেবেন না? তা তোমার এত সব যুক্তি কথা দাদাকে বলেছো? বলিনি আবার। তোমার দাদা সব অদ্ভুত অদ্ভুত কথা বলে। মেয়ের বাপ যদি ছেলের জন্য দামই দেবে, তাহলে তো একরকম ভাবে সে ছেলেকে কিনে নিল। তাহলে তো মেয়ের বাপের উচিত মেয়েকে শ্বশুর বাড়িতে না পাঠিয়ে ছেলেকে ঘর জামাই করে বাড়িতে রাখা। তো দাদা তো ঠিকই বলেছে। ঠিক কিসে? কটা টাকা খরচ করলে একটা ছেলেকে কিনে নেওয়া যায়? আমাদের শাস্ত্রে বলে জন্ম জন্মান্তর তপস্যা করলে তবে মনের মতো বর পাওয়া যায়। এ ঠিক যেমন দেবতাকে প্রণামী দেয়, এ ঠিক তেমন প্রণামী। এই যে শিব ঠাকুরকে সবাই তো প্রণামী দেয়, কিনে নিতে পারে? ওই যে দাদার এতক্ষণে আসার সময় হলো। কি হলো বৌদি, কি দেখছো ওরকম? আরে তোমার পতি দেবতাটি যে ঘরে ফিরে এসেছে। অন্নপ্রভা, এমন নাম তো আর কারো হতে পারে না। কি কি বিড়বিড় করছো তুমি? হ্যাঁ, ওই দেখো দাদা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন যে। আরে যাও বৌদি। হ্যাঁ, তুমি যাও ঠাকুরজি, তুমি ভাত বাড়ো, আমি আসছি। লাবণ্যপ্রভা বৌদি কোথায় গেল? ছিল তো একটু আগে, বোধহয় ঠাকুর ঘরে গেছে তোমার জন্য প্রসাদ আনতে।
কবে যে মেয়েরা এই ঠাকুর ঘরের খাঁচা থেকে বেরোবে, কি যে নিদারুণ অবস্থা দেখে এলাম ওমা, তুই বুঝতেও পারবি না। শিলপাড়ার একটা মেয়ের বিয়ে হয়েছে ময়মনসিং। বিয়ের সময় 2 হাত পেতে পণ নিয়েছিল। বিয়ের 1 মাস যেতে না যেতেই মেয়েটার গায়ে সব গয়না খুলে বসিয়ে দিয়ে গেছে বাপের বাড়িতে। ইস, কি কি অপরাধ করেছিল সে? তার একটাই অপরাধ, সে মেয়ে হয়ে জন্মেছে। আচ্ছা, এই মেয়েটির বাবাই বোধহয় তোমাদের সবাই হাজির হয়েছিল না সেদিন? একটা বৃদ্ধের 2 চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। সেসব দেখে আমরা ঠিক থাকতে পারিনি, সভা বন্ধ করে ছুটলুম সেই বৃদ্ধের বাড়িতে। কি প্রতিকার করবে তোমরা? না, এখন ঠিক হয়েছে যে ব্রজেন যাবে ময়মনসিংহে। দেখা যাক সে কি খবর নিয়ে আসে। ময়মনসিংহে খবর নাও, কিন্তু পাবনায়ও একটা ভালো খবর তৈরি হয়েছে। কি খবর বৌদি? আমাদের লাবণ্যপ্রভা আসছে, এখানকার মেয়েদের স্কুলের ইন্সপেকশন। লাবণ্যপ্রভা? তুমি পড়লে কাগজে? খবরটা বেশ বড় বড় করে ছেপেছে। তা ওইরকম লাবণ্য নাম তো আরো কত আছে বৌদি। তা ঠিক, তো এই লাবণ্য সে লাবণ্য কিনা সেটা একমাত্র তোমার দাদা বলতে পারবেন। আমি কি করে বলবো? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? তুমি চড়ছো কেন? তোমার তদবির তাগাদায় যদি পাবনায় কারো ভালো চাকরি হয় সে তো আনন্দের কথা। আমি খবরটা পড়লুম, তাই তোমাদের জানিয়ে দিল। খবরটা শুনে খাওয়ার রুচি আরো বেড়ে যাবে। সারাদিন পর একটু শান্তিতে যে ভাত খাবো তার উপায় নেই। লক্ষ্মীটি দাদা, ভাতের থালা ফেলে এরকম করে উঠে যেও না, অকল্যাণ হবে। দরকার নেই কল্যাণে, আমাকে ছাড়। তাহলে কি লাবণ্যপ্রভা সত্যি আসছে স্কুলের ইন্সপেকশনের কাজে? কাগজে নামটা দেখে ঠিকই অনুমান করেছে নির্মলা। এমন নাম আর কজনেরই বা হবে? লাবণ্যপ্রভা, লাবণ্য। আমি আসলে হরকুমার বাবুকে। ওনাকে খুঁজছেন তাই তো? বাবা একটু যোগ অভ্যাস করছেন। আপাতত আপনাকে বাবার বদলে আমার সঙ্গেই গল্প করতে হবে। আমি লাবণ্যপ্রভা। আসলে আমার বাবা হলেন, জানি, জজ সাহেব, আর আপনি তার ছেলে। এমএ পড়ছেন, কলকাতা থেকে আসা হয়েছে মাস কয়েকের জন্য।